সেদিন রাতে ইরানের আকাশে একটাই ছায়া দেখা গিয়েছিল, শুধু একটা ছায়া। কোনো শব্দ নেই, কোনো ঘোষণা নেই, কোনো পরিচয় নেই, কিন্তু সেই একটা ছায়া এখন পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিয়েছে। কারণ ছায়াটা সাধারণ কোনো বিমানের ছিল না, ছায়াটা ছিল এমন এক যুদ্ধ বিমানের, যেটা ইরানের কাছে নেই, যুক্তরাষ্ট্রের মতো দেখতে নয়, এবং যার উপস্থিতি সেখানে থাকার কথাই নয়। তাহলে সেই বিমান কোথা থেকে এলো, কে পাঠালো, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন পাঠালো? আজকে আমি আপনাদের সেই রহস্যময় গল্পটাই বলবো, যে গল্পটা এখন আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তুলেছে, এবং যে গল্পটার শেষ কোথায় সেটা কেউই জানে না। মধ্যপ্রাচ্যের আকাশ মানেই যুদ্ধ বিমানের ওড়াউড়ি, এটা নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রের F-35, ইসরায়েলের যুদ্ধ বিমান, মাঝে মাঝে রাশিয়ান জেট, এগুলো ওই অঞ্চলে প্রায় দেখা যায়। তাই যখন প্রথম খবর এলো যে ইরানের আকাশসীমায় একটা পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান উঠতে দেখা গেছে, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো যুক্তরাষ্ট্রের কোনো টহল বিমান। কারণ যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর আর F-35 লাইটনিং এই অঞ্চলে নিয়মিত চলাচল করে। কিন্তু যখন বিশেষজ্ঞরা বিমানটার ছবি এবং ভিডিও বিশ্লেষণ করতে বসলেন, তখনই আসলো রহস্যটা বেরিয়ে। বিমানটার গঠন যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ বিমানের সাথে মিলছে না। ডানার ডিজাইন আলাদা, ওড়ার ধরন আলাদা, পুরো বিমানটার চেহারাই অন্যরকম। তাহলে এটাকার? প্রথমে সন্দেহ হয়ে গেল চীন আর রাশিয়ার দিকে, কারণ পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশের কাছে আছে। যুক্তরাষ্ট্রের কথা তো বললামই, এরপর আছে চীনের J-20 এবং রাশিয়ার Su-57। ইরানের সাথে চীন আর রাশিয়ার সম্পর্ক সবারই জানা, তাই অনেকেই ভাবলেন এটা এই দুই দেশের কোনো একটা দেশ থেকে বিমানটি এসেছে। কিন্তু যখন আরও গভীর বিশ্লেষণ করা হলো, তখন দেখা গেল সেই বিমানটা J-20 এর মতো নয়, Su-57 এর মতো নয়। এটা সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন, এবং এই ডিজাইনটা মিলে যাচ্ছে শুধুমাত্র একটা দেশের একটা যুদ্ধ বিমানের সাথে। সেই দেশটা হলো তুরস্ক, আর সেই যুদ্ধ বিমানটার নাম হলো কাআন, যেটা অনেকে তাকাহান নামেও চেনেন। এখানে গল্পটা সত্যিকারের মোড় নেয়। তুরস্কের যুদ্ধ বিমান ইরানের আকাশে, এটা শুনে সবাই অবাক হওয়ার জন্য যথেষ্ট কারণ আছে। কারণ তুরস্ক ন্যাটো সদস্য, তুরস্ক পশ্চিমা জোটের অংশ। তাহলে তুরস্ক কেন তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান ইরানের আকাশ সীমায় পাঠাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল আমাদের একটু পেছনে যেতে হবে এবং বুঝতে হবে এই কাআন বিমানটা আসলে কি। কাআন হলো তুরস্কের নিজস্ব তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুর সবচেয়ে আধুনিক রাডারও এটাকে সহজভাবে ধরতে পারে না। আপনি ভাবুন, একটা যুদ্ধ বিমান আকাশে উঠছে, কিন্তু রাডারে সেটা দেখা যাচ্ছে না। এটাই স্টেলথ টেকনোলজির মূল কথা, এবং তুরস্ক এই টেকনোলজি নিজেরাই তৈরি করেছে, যেটা পৃথিবীতে খুব কম দেশেই পেরেছে। এই বিমানটা ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার বেগে উঠতে পারে, যেটা সুপারসনিক গতির কাছাকাছি, মানে শব্দের চেয়েও দ্রুত। এটা একই সাথে এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে, মানে এটা আকাশে আকাশে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। আবার এর এয়ার টু গ্রাউন্ড মিসাইলও বহন করতে পারে, মানে মাটিতে থাকা লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। সোজা কথায় এটা একটা সম্পূর্ণ যুদ্ধ মেশিন, এবং এই মেশিনটা এখন ইরানের আকাশে দেখা যাচ্ছে। কিন্তু এখানে গল্প শেষ নয়। ইরানের আকাশে যখন এই রহস্যময় বিমান নিয়ে সবাই মাথা ঘামাচ্ছে, ঠিক তখনই আরেকটা খবর এলো। ইরান সাগরের কাছাকাছি এলাকায় তুরস্কের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ TCG আনাদৌলু চলাচল করতে দেখা গেছে। এখন কোনো দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান আর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ যদি একই সময় একই এলাকায় দেখা যায়, তাহলে সেটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। এটা একটা পরিকল্পিত পদক্ষেপ, এটা একটা বার্তা। কিন্তু কাকে দেওয়া হচ্ছে এই বার্তা? TCG আনাদৌলু কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটা একই সাথে একটা ড্রোন ক্যারিয়ার হিসাবে কাজ করে। মানে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে এই জাহাজ থেকে ড্রোন উড়িয়ে দেওয়া যায়। আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্ব কতটা, সেটা গত কয়েক বছরের ঘটনা দেখলেই বোঝা যায়। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ড্রোন একটা গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়েছে, এবং তুরস্কের এই জাহাজ, এই ড্রোন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুধু ড্রোন নয়, এই জাহাজে সামরিক হেলিকপ্টারও ল্যান্ড করতে পারে। এতে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং অ্যান্টিশিপ মিসাইল, এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই জাহাজটা একসাথে শত শত সৈন্য, ট্যাঙ্ক এবং সাজোয়া যান বহন করতে সক্ষম। মানে প্রয়োজনে এটা একটা পুরো সামরিক অভিযান চালানো সম্ভব। এখন প্রশ্ন হলো তুরস্ক কেন এই সব করছে? এর পেছনে কয়েকটা সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা হলো তুরস্ক হয়তো সরাসরি ইরানকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সেটা তুরস্ক হয়তো ইরানের পক্ষে দাঁড়াতে চাইছে। কারণ তুরস্ক যদি ন্যাটোর সদস্য, কিন্তু গত কয়েক বছরে দেশটির সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যে আছে। F-35 যুদ্ধবিমান কেনার চুক্তি থেকে তুরস্ককে বের করে দেওয়া হয়েছিল। রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল কেনার জন্য তুরস্কের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তাই তুরস্ক যদি এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানকে সমর্থন দেয়, সেটা খুব একটা অবাক হওয়ার বিষয় নয়। দ্বিতীয় সম্ভাবনা হলো এটা হয়তো সরাসরি ইরানকে সমর্থন নয়, বরং তুরস্কের নিজস্ব স্বার্থ রক্ষার চেষ্টা। মধ্যপ্রাচ্যে
মধ্যপ্রাচ্যে যদি বড় কোনো যুদ্ধ শুরু হয় তাহলে তুরস্ক তার প্রভাব থেকে বাঁচতে পারবে না। তাই হয়তো তুরস্ক চাইছে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জানান দিতে, যাতে কোনো পরিস্থিতিতে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে। তৃতীয় সম্ভাবনা হলো এটা হয়তো একটি অস্ত্র প্রদর্শনী। তুরস্ক বিশ্বকে দেখাতে চাইছে যে তারা এখন নিজেরাই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে পারে, তাদের নিজস্ব ড্রোন ক্যারিয়ার আছে, তারা আর পশ্চিমাদের দেশগুলোর উপর সামরিক প্রযুক্তির জন্য নির্ভরশীল নয়। কিন্তু এই পুরো ঘটনার আরও একটা দিক আছে যেটা না বললেই নয়। ইরানকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে তুরস্ক একা নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ন্যাটোভুক্ত দেশ ফ্রান্সও বহুদিন ধরে ইরানকে নানাভাবে সমর্থন দিয়ে আসছে। চীনের পাঠানো রাডার জাহাজ এখনও ইরান সাগরের কাছাকাছি অবস্থান করছে বলে খবর পাওয়া যাচ্ছে। মানে প্রকাশ্যে অনেকগুলো দেশ যুক্তরাষ্ট্রের পক্ষে থাকলেও আড়ালে আড়ালে অনেকেই ইরানকে সাহায্য করছে। এটা আসলে আন্তর্জাতিক রাজনীতির একটা জটিল খেলা, যেখানে মুখে এক কথা বলা হয় আর পেছনে আরেক কাজ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্ত পর্যন্ত ইরান বা তুরস্ক কেউই অফিসিয়ালি কিছু বলেনি। যা ইরান স্বীকার করেছে যে তুরস্কের যুদ্ধবিমান তাদের আকাশে উঠছে না, তুরস্ক স্বীকার করেছে যে তারা কোনো বিমান বা জাহাজ পাঠিয়েছে। এই নীরবতাটাই আসলে সবচেয়ে বড় বার্তা, কারণ যদি এটা স্বাভাবিক কোনো টহল বা মহড়া হতো তাহলে ঘোষণা দেওয়া হতো। কিন্তু যখন কিছু বলছে না তখন বুঝতে হবে পানির নিচে অনেক কিছু ঘটছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যি তুরস্ক তাদের কাআন যুদ্ধবিমান এবং আনাদোলু যুদ্ধজাহাজ ইরানকে সমর্থন দেওয়ার জন্য পাঠিয়ে থাকে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। কারণ এতদিন ধরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের একচাটিয়া সামরিক আধিপত্য ছিল, কিন্তু এখন যদি ন্যাটোর একটা দেশ বিপক্ষে চলে যায় তাহলে পুরো সমীকরণটাই বদলে যাবে। তুরস্কের অবস্থান অত্যন্ত কৌশলগত, একদিকে ইউরোপ অন্যদিকে মধ্যপ্রাচ্য। বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ তুরস্কের হাতে। তাই তুরস্ক যদি একবার পুরোপুরি ইরানের পক্ষে দাঁড়ায় তাহলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে আমরা শুধু অপেক্ষা করতে পারি এবং দেখতে পারি পরবর্তীতে কি হয়। ইরানের আকাশে যে ছায়া দেখা গিয়েছিল সেই ছায়া কি আবার ফিরে আসবে? তুরস্কের যুদ্ধজাহাজ কি ইরান সাগরে থেকে যাবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো তুরস্ক কি সত্যি পশ্চিমা জোট ছেড়ে অন্য পথে হাঁটতে শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটা জিনিস নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশে এখন অনেক রহস্য ভাসছে এবং সেই রহস্যের কুয়াশা কাটাতে হয়তো আরও কিছু সময় লাগবে। ততদিন পর্যন্ত পুরো পৃথিবী চোখ রাখবে এই আকাশের দিকেই, যেখানে একটা অচেনা ছায়া এতদিন রাতে উড়ে গিয়েছিল।